একটা কথা একটু স্পষ্ট করে রাখা দরকার, বাংলাদেশে কোনো শাসক কখনো নিখুঁত কোনো সরকার চালায়নি। বাংলাদেশে না, পৃথিবীতে না, বাংলাদেশ বা পৃথিবীতে কোথাও কোনো নিখুঁত মানুষের জন্ম হয়নি যিনি তার পুরো পলিটিক্যাল জার্নিতে কোনো ভুল করেননি। ধরুন 2001-06 বলছি, আমরা যখন এই প্রসঙ্গের কথা বলছি, বিএনপি ভুল করেছে তো, কিছু এক্সাজারেশন আছে, মিথ্যা তথ্য আছে, এটা ফ্যাক্ট। এবং একজন সম্পাদকের কথা আমরা বলতে পারি, যেন মাহফুজ আলম অকপটে স্বীকার করেছেন, বিশেষ করে 1-11-র সময় তিনি একটা গোয়েন্দা সংস্থার নাম তুলে বলেছেন তাদের পাঠানো তথ্য দিয়ে তিনি কোনো বিচার বিবেচনা ছাড়া পাবলিশ করে দিয়েছেন। এখন তার মানে কি এই যে ওই সময় কোনো সমস্যা ছিল না? উত্তর হচ্ছে না। আবার প্রশ্ন এটাই, আমরা কি আবার নিখুঁত সরকারও চেয়েছি? আমরা নিখুঁত সরকার চাইও নাই। আমরা জানি বাংলাদেশের মতো দেশ ধীরে ধীরে ধাপে ধাপে সে উন্নতি করবে। এই দেশে কিছু দুর্নীতি থাকবে, সুশাসনের অভাব থাকবে। যেমন ধরুন, এখন প্রসঙ্গ যেহেতু আসলো, বিএনপির ওই সরকারটার সময় বিদ্যুতের একটা ডিজাস্টার হয়েছিল তো, 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 1 ঘন্টা থাকতো না, এই ঢাকা শহরে বসে এটা আমাদের দেখতে হয়েছে। এটা বিএনপির একটা ব্যর্থতা। তো আমি এটার সাথে দুর্নীতি না অব্যবস্থাপনা জড়িত সেই প্রসঙ্গে যাব না, আমার ক্লিয়ারলি মনে আছে। এটা পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় তো কন্টিনিউ করেছিল। তো এইরকম ভাবে প্রসঙ্গটা দায়টা পুরোটা বিএনপির উপরে চাপিয়ে দেয়। হ্যাঁ, ওই জায়গাটা শুধু বিএনপি না, বিপদটা যেটা হয়েছে, মিসইনফরমেশন তো পরে ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে। এটা হয়েছে যে আপনি মিথ্যা তথ্য উদ্দেশ্যমূলকভাবে তৈরি করেছেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদের কাজ করা দরকার আছে। এটার জন্য আবার যে খুবই কোয়ার্সিভ কিছু করতে হবে তা না, আমার কাছে মনে হয় এগুলো ডিবাঙ্ক করার চেষ্টা বিএনপির জায়গা থেকে করতে হবে। এবং আমরা আগেও একটা কথা সবসময় বলেছি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা যখন কাজ করবে, বিশেষ করে মিডিয়াতে যখন কোনো কিছু আসে, তখন তার সোশ্যাল মিডিয়া এত রমরমা ছিল না, সেটার জন্য প্রেস কাউন্সিল ছিল। এগুলো যদি শক্তিশালী করে কাজ করানোর চেষ্টা হতো, ভালো হতো পরবর্তীতে। কিন্তু একটা স্বৈরাচারী সরকার যখন থাকে, সে তখন মিথ্যাচার করবে এবং এ ধরনের প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে না, এটা খুব স্বাভাবিক। তো আমি আবার একটা জিনিস একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা যখন কার্যকর থাকে, নির্বাচনী ব্যবস্থা যখন কার্যকর থাকে, তখন কিন্তু দিনের শেষে আবার মানুষ সিদ্ধান্তটা নিতে পারে। একটা উদাহরণ দিই, 2001-06 বিএনপির কিছু দুর্নীতি, কিছু অনিয়মের আলাপ আমরা শুনতাম, এর মধ্যে অনেকগুলো সত্যও ছিল। এরপর 8-এ এসে শেখ হাসিনার সময় হলমার্ক কেলেঙ্কারি, কয়েক হাজার কোটি টাকার নাই, অর্থমন্ত্রী বলছেন এটা পিনাট। 14 সালে যদি একটা নির্বাচন হতো, ওই সরকারটাই 14-র পরে তো এটা দানব হয়ে গিয়েছিল এই সরকারটা। 14তেই যে সরকার, 8 থেকে 14 যে সরকারটা ছিল, এরপরে যদি একটা ফেয়ার নির্বাচন হতো, মানুষের কাছে তখন মনে হতো 1-6-এর যে সরকারটা ছিল, যাকে আমরা কিছু কিছু পয়েন্টে সমালোচনা করেছিলাম, আমরা তো স্বর্গে ছিলাম। মত প্রকাশের স্বাধীনতার যে অবস্থা ছিল, আমি এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ইআইইউর একটা ডেমোক্রেসির র্যাঙ্কিং আমরা প্রচুর ব্যবহার করি। জি, ওটাতে 4 ভাগে দেশটাকে পৃথিবীকে ভাগ করা হয়েছে। ফুল ডেমোক্রেসি, পৃথিবীতে অল্প কিছু দেশ, 25-30টা দেশ মাত্র ফুল ডেমোক্রেসি, এটা কমছে। ফ্লড ডেমোক্রেসি, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, আমেরিকাও কিন্তু ফ্লড ডেমোক্রেসি, আমরা অনেকে জানি না। ভারত তো ঢুকে গেছেই সেখানে অনেক আগে থেকে। তারপর হাইব্রিড রেজিম, তারপর হচ্ছে অথরিটারিয়ানিজম। বিএনপি 6 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশ ফ্লড ডেমোক্রেসিতে ছিল, ত্রুটিপূর্ণ গণতন্ত্রে, মানে গণতন্ত্র শব্দটা ছিল। এরপর যে বাংলাদেশ হাইব্রিড রেজিম হলো, ওখান থেকে আর বের হয় নাই। তাহলে 6-এর পর্যন্ত, 1-6-এর যে সরকারটা নিয়ে আমরা ক্রিটিক করছি, সেই ক্রিটিকের পরও বাংলাদেশ কিন্তু যথেষ্ট গণতান্ত্রিক ছিল। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মন্ত্রীদেরকে নিয়ে কি সব কার্টুন দেশের শীর্ষস্থানীয় পত্রিকা আঁকা হয়েছে আমরা দেখেছি, এন্ড ইটস ফাইন। এরপর এগুলো উবে গেল, হাওয়া হয়ে গেল। তো এই জন্য বলছি, যদি নির্বাচনী ব্যবস্থাটা থাকতো, তাহলে দেখতেন মানুষ আবার কম্পেয়ার করতো, না তাহলে তো ওটা ছিল। আবার একই সাথে যে কোনো রুলিং দল মনে করবে আমি ভবিষ্যতে আরো সতর্ক হব। নির্বাচনী ব্যবস্থা এভাবেই আসলে কাজ।